সাইদ ইসলামের সাথে কথা বলবো। তো সাইদ, আপনি অনুবাদক, কবি, আমরা জানি, আপনার কবিতাও আমরা পড়েছি, তো আপনার অনুবাদও আমরা দেখেছি। তো যারা কবি তারাও একটু ভাববাদী মানুষ। এখন আপনি এই দুইজন আমাদের যে অতিথি তাদের কথা আপনি শুনেছেন, তো এই কাওয়ালি সংস্কৃতি এর সাথেও আপনি পরিচিত। তো এই কাওয়ালি সঙ্গীত যেটা কিনা এই দিল্লি থেকে উদ্ভাবিত, এই ভারতবর্ষ থেকে উদ্ভাবিত, সবই আপনার জানা। তো এখন এই সমস্যাগুলো যে আছে, এই সমস্যাগুলো এইভাবে যে ঘটছে, তো আপনার মূল্যায়নটা কি, আপনি কিভাবে দেখতে চান? ধন্যবাদ। সমালোচকদের কথা শুনছিলাম। প্রথমত আমি ঘটনাটার মূলে যদি চলে যাই, ঘটনাটা ঘটেছে রাত 11টা বা তার কিছু পরে। 11টা এবং 3টা। 11টা এবং 3টা, মানে 11টায় স্টেজে আক্রমণ করা হয়েছে এবং রাত 3টায় মাজারে আক্রমণ করা হয়েছে। আমার প্রথম প্রশ্ন, আমি যেখানে আজকে বসে আছি একটু ড্রাউজি ফিল করছি, একটু ঘুম ঘুম পাচ্ছে। আমি তো গত সারা রাত ঘুমাইতে পারি নাই। কেন ঘুমাতে পারি নাই? কারণ হচ্ছে সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিল হয়েছে। সারা রাত ব্যাপী ওয়াজ মাহফিল হওয়ার পর মাইকটা ঠিক, মানে আমি 5 তলায় থাকি, ওই 5 তলার পাশে মাইক, আমার বাসা থেকে অনেকটা দূরে ওয়াজ মাহফিল হচ্ছে। এবং ওই সকাল 8টা 8:30টার দিকে ওই ওয়াজের মাইক বন্ধ হয়েছে এবং ঠিক তার 1 মিনিট পর থেকে নতুন যে ওয়াজ, আরেকটা যে মাহফিল, সে মাহফিলের মাইক, একই মাইক বাজা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত স্টিল নাও এখন পর্যন্ত চলছে। তো আমি রাতে ঘুমাইতে পারি নাই, দিনেও ঘুমাইতে পারি নাই, সমস্যা। এখন আমার কোশ্চেন হচ্ছে, যারা সামাগান বা কাওয়ালির আয়োজন করেছিল ওই জায়গায় যদি আসলে ওয়াজ মাহফিলের স্টেজ থাকতো, রাত ব্যাপী যদি ওইভাবে মাইক বাজানো হতো, যারা এটাকে মনে করছে যে শব্দ দূষণ বা পাবলিক নিউসেন্সের জায়গা থেকে, আমি কি ওয়াজ বন্ধ করে দিতে পারতাম কিনা? এত মানুষের বিরুদ্ধে গিয়ে আমি যে, মানে আমি বাড়িতে আছি, আমি ওয়াজ শুনতে চাচ্ছি না এই মুহূর্তে, ধর আমি প্র্যাকটিসিং মুসলিম বা প্র্যাকটিসিং মুসলিম না হই, কিংবা অন্য ধর্মের কেউ আছে, যে আপনি আপনার এরিয়ার বাইরে সাউন্ড পলিউশনের যে সাউন্ড পলিউশন যে করছেন, আমি যদি এটার বিরুদ্ধে অবস্থান করি, আমি যদি এটার বিপক্ষে বলি, তাহলে হয়তো আমাকে ট্যাগিং করা হবে, আপনি নাস্তিক বা ওয়াজের বিরুদ্ধে বলছেন বা ইসলাম ভালোবাসেন না, এমন একটা ট্যাগিং এর জায়গা থাকবে। এখন এই যে রাত 11টার পর থেকে একপাশে হচ্ছে বড় মসজিদ, আপনারা জানেন যে এশার নামাজের একটু পর খাওয়া দাওয়া করে, নামাজ পড়ে মাদ্রাসার ছেলেরা ঘুমিয়ে পড়ে, তারপর তারা ফজরের একটু আগে ঘুম থেকে ওঠে। আমি যে ওই রাত 11টার সময় সেই জায়গাতে কাউলি গান গাইবো বা হোয়াটএভার, আপনি যে গানে গান, এটা আপনি যেরকম করবেন, আপনি যে সাউন্ড ক্রিয়েট করতেছেন, এটা তো একটা পাবলিক নিউসেন্সের কোশ্চেন, আপনি এটা করতে পারেন কিনা? বা আপনি ওই কাওয়ালি বাদ দিলাম, আপনি কি এত রাতে মাইক বাজিয়ে বিয়ের আয়োজন করতে পারেন কিনা? কিংবা আপনি এত রাতে অন্য ধরনের কোনো আলোচনা এইভাবে করতে পারেন কিনা? হতে পারে, আপনি কিন্তু কোনো কিছুই করতে পারেন না। তাহলে এখানে মৌলিক কোশ্চেনটা হচ্ছে, এত রাতে আপনি সাউন্ড পলিউশন করে কোনো কাজ করতে পারবেন না। তাহলে কারো যদি মন চায়, সে সারা রাত ব্যাপী মাইক বাজিয়ে গান শুনবে, তাহলে রাষ্ট্রের এই ব্যবস্থাটাও করতে হবে। আপনি স্পেশাল গেট টুগেদারের জায়গা করে দেবেন, এমন জায়গায় করে দেবেন যে, যেমন ধরেন বলা হচ্ছে যে 31st নাইটে আমরা কি করতে পারবো না, আতশবাজি ফোটাতে পারবো না। আমার তো মন চায় 31st নাইটে আতশবাজি ফোটাই, কিন্তু আমি তো এই আবাসিক এলাকায় এটা করতে পারবো না। তাহলে অবশ্যই সিটি কর্পোরেশন, রাষ্ট্রে আমার এমন জায়গায় ব্যবস্থা করে দিতে হবে যে জায়গায় এই কাজগুলো আমি করতে পারি। কারো যদি সারা গান শুনতে মন চায়, তাকে আপনার পাবলিক সোশ্যাল গ্যাদারিং এর জায়গা করে দিতে হবে, রিক্রিয়েশনাল আলাদা প্লেস করে দিতে হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, এই ধরনের পাবলিক নিউসেন্স হচ্ছে বা আপনার সাউন্ডের সমস্যা হচ্ছে, মাদ্রাসা ছাত্ররা পড়াশোনা করতে পারছে না, এই সমস্যার সমাধানের জন্য আপনি লিগ্যাল স্টেপ গ্রহণ করবেন। লিগ্যাল স্টেপ হচ্ছে, প্রাথমিকভাবে যেহেতু একটা সামাজিক বিষয়, আপনি সেই কর্তৃপক্ষের সাথে গিয়ে কথা বলবেন, আমাদের সমস্যা হচ্ছে, আপনারা সাউন্ড কি কমিয়ে দিতে পারেন কিনা, কিংবা আপাতত এই মুহূর্তে বন্ধ রেখে পরে শুরু করতে পারেন কিনা, কমাতে পারেন কিনা। তারা যদি এই কথা না শুনে, আপনি প্রশাসনের সাহায্য নিতে পারেন, যে আমাদের সমস্যা হচ্ছে, আপনি একটু দেখেন এটাকে কিভাবে নেগোশিয়েট করা যায়। প্রশাসন বলতে জুরিডিকশনের মধ্যে যে থানা আছে, যে থানায় এরিয়াতে পড়বে, তার আপনি সাহায্য নিতে পারেন। কিন্তু এর বাইরে গিয়ে আপনি যখন আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, স্টেজ ভাঙার চেষ্টা করবেন, শিল্পীদের আক্রমণের চেষ্টা করবেন, মানে নানা ধরনের ঘটনা ঘটবে। আপনি যখন মব লিঞ্চিং হয়, যখন অনেক মানুষ একত্র হয়ে একটা কাজ করতে যায়, তখন ধরেন স্টেজে একটা বাড়ি না পড়ে একটা শিল্পীর মাথায় একটা বাড়ি পড়ে যেতে পারে। তো ঘটনাটা এমন হতে পারে যে কর্মী মাদ্রাসার ছেলেরা বা মাদ্রাসা থেকে
বের হয়ে এরা একটা শিল্পীকে আক্রমণ করতে গিয়েছে, আপনার মানে নিউজ কাভারের জন্য নিউজ করতে পারেন এরকম, প্রকৃতপক্ষে ঘটনা কিন্তু তা না, প্রকৃতপক্ষে ঘটনা তা না। তাহলে এটা আমি আসলে এইভাবে যে আইন নিজের হাতে তুলে নিতে হবে, এটা যেমন আমি সাপোর্ট করতেছি না, দ্বিতীয়ত আমি এটাও সাপোর্ট করতেছি না যে এত রাত্রে আপনি এমন একটা জায়গায় পাবলিক লাইসেন্স করবেন। দেখেন এই যে আমাদের যে ময়মনসিংহের যে বড় মসজিদ, মসজিদের একটা মানে হিউজ একটা ঐতিহ্য আছে, মসজিদের একটা গেটের পাশে দেখুন যে একটা মন্দির আছে, ওই মন্দিরটা হচ্ছে ময়মনসিংহের সবচেয়ে অ্যাক্টিভ মন্দিরের একটা। ওরা সবসময় গান বাজনা করে, ওরা ওইখানে আপনার সমাসঙ্গীত হয়, আমরা জানি, আমরা যাই অনেক সময়, তো তারা কিন্তু এটা কিন্তু সহনীয় পর্যায়ে আছে, কিন্তু তারা কিন্তু ওইখানে কিন্তু কোনো সাম্প্রদায়িক সমস্যা নেই, কোনো সাম্প্রদায়িক ঝামেলার কোনো কিছু নেই। আবার এই পাশে এসে আপনি দেখবেন যে ঠিক থানার অপোজিটে যে মাজারটা, যে মাজারটাতে আক্রমণ করা হলো, আসলে মাজার নিয়ে কওমি মাদ্রাসার মানে অবজেকশনের জায়গাটা কি? আপনি যদি মাজারের একটু হিস্ট্রিটা দেখেন, যারা এই অঞ্চলে মাজার নিয়ে এসেছিল, যারা এই অঞ্চলে মাজার নিয়ে কাজ, আপনি যদি বড় মাজারের কথা বলেন বাংলাদেশে, ধরেন আপনি খান জাহান আলীর কথা বলেন, আপনি শাহজালালের কথা বলেন, তো তাদের হিস্ট্রিটা অন্য ধর্মের হিস্ট্রি, অন্য ধর্মের যে ধর্মীয় প্রস্তাবনা, সেই ধর্মীয় প্রস্তাবনার বাইরে ইসলাম ধর্মের ধর্মীয় প্রস্তাবনায় কিন্তু পলিটিক্যাল একটা আলাদা প্রস্তাবনা আছে, এটা অন্য ধর্মের থেকে একটু ডিফারেন্ট। তাদের মানে পলিটিক্যাল ফিলোসফিক্যাল জায়গাটা অন্যদের থেকে আলাদা, তাদের ন্যারেশনটা আলাদা। তারা আপনি ধরেন আপনি কিছু রিচুয়াল পালন করতেছেন, অন্য ধর্ম যেমন অনেক সময় রিচুয়ালের মাঝে সীমাবদ্ধ হইতে চায়, অন্য কিছু নিয়ে অনেক সময় নেগোশিয়েট করতে চায় না, কিন্তু ইসলামের এই জায়গাটা তারা ইকোনমি নিয়ে কথা বলবে, তারা পলিটিক্স নিয়ে সরাসরি কথা বলবে, তারা রাষ্ট্রের কাঠামো নিয়ে কথা বলবে। তো ইসলামের এই প্রপোজিশনের জায়গাগুলা রয়েছে। তো যারা এই অঞ্চলে মাজার নিয়ে এসেছে তারা কিন্তু মূলত হিস্ট্রিক্যাল জায়গা থেকে আপনি দেখেন তারা কিন্তু শাসক, তারা কিন্তু শাসন কার্য এই অঞ্চলে করেছে, বা এখনকার সময় আপনি বলতে পারেন যে এলাকা ভিত্তিক যে শাসনের জায়গা ছিল সেটা হচ্ছে শাহজালাল যেটা করেছে আপনার ধরেন, কিংবা খান জাহান আলীর আপনি যে 7 গম্বুজ মসজিদ দেখেন, ওইখানে একই সাথে সেটা হচ্ছে প্রেয়ার হল, একই সাথে সেটা কিন্তু হচ্ছে কোর্ট। সেই জায়গা থেকে বের হয়ে এসে আজকে মাজারের বিষয়ে যে অবজেকশন, মাজারের বিষয়ে মোটামুটি 2টা অবজেকশন আছে সাধারণ মানুষ এবং কর্মী। প্রথমত একটা অবজেকশন হলো এখানে মানে মাদকের একটা ব্যবহার হয়, এখানে মাদকের একটা ব্যবহার হয়, সিরিয়াস এলিগেশন আছে মানুষের যে মাদকের একটা ব্যবহার হয়। দুই হচ্ছে এখানে আসলে ইসলাম ধর্মের নামে যা কিছু ইসলাম পালন করা হয় না। এখন আমার কথা হচ্ছে, আগে দাদা বলেছেন একটা বহুত্ববাদী সমাজে ইসলাম আসলে কি প্রকারে কিভাবে মানুষ ইসলাম পালন করবে। ধরেন তুরস্কে যেভাবে ইসলাম পালন করে, বা সৌদি আরবে যে প্যাটার্ন আছে, পাকিস্তানে যে প্যাটার্ন, বাংলাদেশে যে প্যাটার্ন, কিংবা ধরেন আফগানিস্তানে যে প্যাটার্ন, এটা কিন্তু স্থান ভেদে ইসলাম একটা, স্থান ভেদে সেই অঞ্চলের কালচারের সঙ্গে ইন্টারমিংলিং করে এটা প্র্যাকটিসিং জায়গাটা কিন্তু আলাদা। তোমার কথা হচ্ছে কেউ যদি এইভাবে ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে একটু তোমার চাইতে আমার চাইতে একটু ডিফারেন্ট হয়ে ইসলাম পালন করে, আপনি কি সামাজিক অবস্থান থেকে তাকে রাইট দিবেন কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, তাকে এই অধিকার বাস্তবায়নের রাইট আপনাকে দিতে হবে, সোসাইটি দিতে হবে, আইনের দ্বারা দিতে হবে, এবং আপনি তার উপর কোনোভাবে জোরারোপ করতে পারবেন না। 1 নাম্বার 2 পয়েন্ট হচ্ছে মাদক নিয়ে যে কথাটা হচ্ছে, তাহলে মাদক নিয়ে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে রেগুলেটরি বডি কোথায়, প্রশাসন কোথায়? শুধুমাত্র কি এই মাজারগুলোতেই মাদকের ছড়াছড়ি? আমি তো আপনাকে ইন্ডিকেট করে বলতে পারবো যে বিশ্ববিদ্যালয়ের হলগুলা, প্রাইভেট ইউনিভার্সিটি গুলাতে প্রচুর পরিমাণ ইয়াবার বিজনেস হচ্ছে, এবং হলগুলা এক একটা হলে অনেক পরিমাণ মাদকের আড্ডা। আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে করেছি, আমি জানি। তো এইখানে আপনার যেমন ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। এইখানে যদি আপনার মনে হয় যে এটা মাদক নিয়ে কোনো সমস্যা, তাহলে প্রশাসনকে অ্যাকশন নিতে হবে। আপনি কি এখন এই প্রস্তাবনার উপর ভিত্তি করে যে বিশ্ববিদ্যালয়ে একটা হলে আক্রমণ করতে পারবেন? আপনি একটা ক্লাবে আক্রমণ করতে পারবেন? আপনি যেটা পারবেন না, কিন্তু আপনি মাজারে আক্রমণ করতে পারতেছেন কেন? তারা হচ্ছে যেন অন্তত শ্রেণী, তারা মানে তাদের এত শক্তি নাই যে বাই ফোর্স আপনি যখন ফোর্স দিবেন সে ফোর্স ব্যাক করবে, এই জায়গাটা তার যখন নাই, আপনি তখন তার উপর এই নির্যাতন বা এই জুলুমটা আপনি করতে চাচ্ছেন। তো এটা একটা বিষয়। আর মোটামুটি যদি আমি বলি, ধরেন এই অঞ্চলে ইসলাম নিয়ে যারা ডিল করে, কিংবা ইসলামিক রাজনীতির কথায় যারা বলে, মানে মূলত কওমি মাদ্রাসার যে লাইনটা, তাদের যে লিডাররা রয়েছে তারা কিন্তু কখনো এখানে যাও, মাজার ভেঙে ফেলো, মাজার থাকতে দেওয়া যাবে না, মাজার ঘুরিয়ে দাও, কিংবা এই মাদ্রাসা থেকে একটা দল গিয়ে মাজারের বিল্ডিং দিয়ে সব ধসিয়ে দিবে, এই ধরনের কোনো আলাপে তারা কিন্তু কখনো যায় না। কিন্তু তাদের ওয়াজের একটা পয়েন্ট থাকে যে হ্যাঁ আমরা কবর পূজা, মাজার পূজা এটার বিরোধী, কিন্তু মাজার থাকতে হবে না,
রাখতে দেওয়া যাবে না, মাজার ভেঙে দিতে হবে এবং মাজারের সংস্কৃতি বাংলাদেশে থাকবে না, আলাপটা কিন্তু ওই পর্যন্ত কখনোই পৌঁছায় না। এই যে একটা নেগোসিয়েশনের জায়গা, ধর্মীয় একটা আলাপের জায়গা বা থিওলজির একটা আলাপের জায়গা, এই জায়গাটা যদি সমাজে না থাকে, এই জায়গাটা যদি সবার জন্য উন্মুক্ত না থাকে, তাহলে একটা সমাজে কিন্তু এনার্কি হবে। এই অভ্যুত্থানের পর আজকে পর্যন্ত যে ঘটনাগুলো আমরা দেখছি, এটা কিন্তু হচ্ছে এনার্কির একটা আলামত। যখন মব জাস্টিস, মব লিঞ্চিং হবে, এর পরবর্তী স্টেপ কিন্তু হচ্ছে সোশ্যাল এনার্কি। আপনি কিন্তু এই মব জাস্টিস শুধুমাত্র যদি এই মাজার কেন্দ্রিক খুঁজে বের করেন তাহলে সমস্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো ফজলকে পিটিয়ে মেরে ফেললো মব জাস্টিস, তারা তো কোনো মাদ্রাসার স্টুডেন্ট না, তাদের তো ধর্মীয় ব্যাকগ্রাউন্ড নাই। আপনি বলতেছেন যে প্রাচ্যের অক্সফোর্ড, সবচেয়ে বেশি সফিস্টিকেটেড লোকজন, তারা একটা ছেলেকে মোবাইল চুরির দায়ে মব লিঞ্চিং করে পিটিয়ে মেরে ফেললো। তার মানে আমাদের সহনশীলতাটা কোন পর্যায়ে কমে গেছে এবং আমাদের নেগোসিয়েশনের জায়গাটা কত বেশি সংকুচিত হয়ে গেছে, এটা নিয়ে আমাদেরকে নতুন ভাবে ভাবতে হবে। ধন্যবাদ আপনাকে। কিন্তু আমরা আবার কিন্তু এই কথাটি বারবারই শুনি যে ইসলাম শান্তির ধর্ম, তাহলে সে কনফ্লিক্ট এইরকম জোর খাটাবে, তার মতের সাথে মিশলো না তাই বলে একটা জায়গাকে ধ্বংস করে দিতে হবে, এটা আবার সাপোর্ট করে না। তাহলে এইখানে আবার আমরা এই কথার সাথে এই মাদ্রাসায় যারা পড়াশোনা করছে তারা যখন যে একটা স্থাপনা কিভাবে ভেঙে দেয়, তখন বিষয়টাকে আমরা মিলাতে পারি না। আবার আমি যখন সাক্ষাৎকার দেখছিলাম, তো যারা কিনা এই মাজারের সেক্রেটারি, সভাপতি, তো তাদের সাক্ষাৎকার আমি দেখছিলাম, তারা বলছে আমাদের যারা বাচ্চা তারা তো মাদ্রাসায় পড়ে, আমাদের কি মাদ্রাসার মধ্যে বিশ্বাস নাই? আমাদের তো মাদ্রাসায় বিশ্বাস আছে। তাহলে এটা এই কাওয়ালি সংস্কৃতি, এটা তো আজকের না, 400 বছরের পুরনো সংস্কৃতি। তাহলে এত বছর যাবত, হ্যাঁ, মানে মানে এই জায়গাটার কথা বলতেছি, হ্যাঁ, এখানকার কথাটা বলতেছি। তাহলে এত পুরাতন যদি হয়, তাহলে এত পুরাতন এটা সংস্কৃতি, এটা অন্যায়টা কি করলো? সুতরাং আমাদের বাচ্চারা যদি মাদ্রাসায় পড়ে, তাহলে মাদ্রাসার যারা পড়াশোনা করে তাদের তো সেই ধৈর্যটা, সেই জায়গাটা থাকা দরকার যে আমাদের সাথে একটা আলাপ করবে, একটা আলোচনা করবে। একটা জিনিস ভেঙে গুড়িয়ে দিলেই কি শেষ হয়ে যায়? আচ্ছা, তো এই বিষয়টি যেরকম বলেছে, আবার পাশাপাশি যে মাজারের যারা ভক্তরা তারা সকলে এসে একত্রিত হয়েছে এবং বলেছে যে আমরা কিন্তু পাল্টা হামলা করব না। চমৎকার বিষয় যে আমরা কিন্তু পাল্টা হামলা করব না। তাহলে আমরা এই বিষয়টা আলোচনার জন্য প্রশাসনের দ্বারস্থ হব। পাশাপাশি এখানে সিসিটিভি ফুটেজ আছে, এইখানে যারা যারা সেই অন্যায়টা করেছে তাদের শাস্তি হোক। যারা কিনা স্থাপনা ভেঙেছে এবং এই কাওয়ালি গানের মধ্যে যারা হামলা করেছে, শিল্পীদের উপর হামলা করেছে, জিনিসপত্র ভেঙেছে, তাদের আমরা শাস্তি দাবি করি। তো তাদের এই বক্তব্যটা আমার কাছে ভালোই লেগেছে। ভালো ভালো পয়েন্ট ধরেছেন। আমি আপনাকে মনে করিয়ে দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই বছর খানেক আগে একটা অ্যাক্সিডেন্ট করে, এবং অ্যাক্সিডেন্ট করার পর ওনার গাড়ির সামনে যে মানে